সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, বিপাকে ৪ উপজেলার কয়েক লাখ মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, উত্তরে ফুঁসছে ধরলা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় চীন, ভারতের সঙ্গেও কাজ করতে আগ্রহী বললেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট। শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ পঞ্চমবার বাড়ালেন আদালত, পরবর্তী শুনানি 14 আগস্ট। গ্রামীণ ব্যাংকের সব চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে বললেন নোবেলজয়ী। এবং যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। জরিপে লেবার পার্টির জয়ের আভাস, ধরাশায়ী হওয়ার শঙ্কায় কনজারভেটিভ দল। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে লোকালয়ে হুহু করে ঢুকছে পানি, তলিয়ে আছে ৪ উপজেলা, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি হাতিয়া পয়েন্টের বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সকাল থেকে সুরমা, কুশিয়ারা সহ ৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তবর্তী 4টি উপজেলা কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জকিগঞ্জে কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে, বন্যার ক্ষতচিহ্ন ভেসে উঠছে চারপাশে। পাশাপাশি কমতে শুরু করেছে ফেনীর মুহুরী নদীর পানি, বিপদ সীমার ১৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের বাড়িঘর আর গ্রামীণ সড়কেও নেই পানি, যদিও অনেক এলাকায় মাঠের আমন বীজতলা এখনও পানির নিচে। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদী বিপদ সীমার ১৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই মুহূর্তে জকিগঞ্জে আছে রিপোর্টার ইকরামুল কবির ও কুড়িগ্রাম সদরে আছেন বাদশা সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের একেবারে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের একেবারে সীমান্তর কাছেই। আমার পিছনে এই যেই গ্রামটি দেখা যাচ্ছে বা পুরো এলাকাটা দেখা যাচ্ছে পুরো পানিতে তলিয়ে গেছে। কারণ হচ্ছে কি কুশিয়ারা নদীর একটি বড় ভাঙ্গন এখানে। এই যে সবরিয়া গ্রাম, এই সবরিয়া গ্রামের পাশে যেই গ্রামটি দেখা যাচ্ছে এখানে হচ্ছে কি এরপরই হচ্ছে কি কুশিয়ারা নদী। এই জায়গায় একটি বড় ভাঙ্গন কারণে এই পুরো গ্রাম, এখানে সবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা পুরো অর্ধেক পানিতে তলিয়ে গেছে। এই এলাকার ঘর বাড়ি পুরো তলিয়ে গেছে। আমি যদি আরেকটু দেখাতে চাচ্ছি পানির যেই এলাকা, এই এলাকার গ্রাম প্রায় ৮৫টা গ্রাম, 5টি ইউনিয়নের ৮৫টা গ্রাম পানির নিচে তলিয়ে আছে। আমি এই মুহূর্তে আছি জকিগঞ্জ সদর ইউনিয়নের এবং ঠিক পাশেই হচ্ছে গিয়ে জকিগঞ্জ পৌরসভা। এই পৌর এলাকা সহ পুরো পথ ঘাট এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই পানির উচ্চতা বাড়ছে, ঘর বাড়ি ডুবছে, মানুষজনের একটি দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছে, ঝুঁকির মধ্যে পড়ে গেছে, বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে গেছে। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাসের সাথে কথা বলেছি কিছু সময় আগে। তিনি বলছেন শুধু এই উপজেলা নয়, সুরমা এবং কুশিয়ারা বাঁধের প্রায় ২৫.৫ কিলোমিটার জায়গা বিভিন্নভাবে নষ্ট হয়েছে, ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রবেশ করেছে। এই মুহূর্তে যদি বলি সুরমা এবং কুশিয়ারা ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জকিগঞ্জের যে অমলশীত, এখান থেকে একদম কাছাকাছি যেই অমলশীত পয়েন্টে যেখান থেকে ভারতের আসাম থেকে বরাক হয়ে সুরমা এবং কুশিয়ারা উৎপত্তি হয়েছে, সেই জায়গায় ১৯২ সেন্টিমিটার ১৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদী। এর কারণে এই এলাকার মানুষ খুবই ভীতির মধ্যে আছে দুদিন থেকে, এবং গতকাল আজ 2 দিনই এই এলাকার পানি দ্রুত বাড়ছে, কমার কোনো লক্ষণই নেই। কারণ হচ্ছে গতকালকে যে অবস্থা ছিল কুশিয়ারা নদী তার চেয়ে অনেক বেশি অবস্থা হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে এবং বলা হয়ে থাকে যে উজানের পাহাড়ি ঢল এবং বাংলাদেশের ভিতরে যে বৃষ্টি, উজানে কিন্তু পাহাড়ের ঢল অনেকটা কমে গিয়েছে, প্রায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে। দেশেও কিন্তু ১৮-২০ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে ২৪ ঘন্টায়। এই দেশের অবস্থা কিন্তু বৃষ্টিপাতের অবস্থা কমে গেছে, কিন্তু এই যে বাঁধগুলো ভেঙেছে বা নদীর পানি বাড়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, মানুষজন এক দুর্ভোগের মধ্যে পড়ছে। মোটামুটি এই ছিল আমার কাছে জকিগঞ্জের সর্বশেষ বন্যার পরিস্থিতি। এবার আমি যাচ্ছি কুড়িগ্রামের পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাদশা, তিনি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি।
কুড়িগ্রামের সার্বিক যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কিন্তু অনেকটাই অবনতি হয়েছে, কেননা পানি উন্নয়ন বোর্ড যে বার্তা দিয়েছে, সেখানে যে বন্যা পূর্বাভাসের যে কথা বলা হয়েছে, যে সেখানে আসলে 72 ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়েছে, যে 72 ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। গতকালের চেয়ে আজ কিন্তু পানি অনেক বেড়ে গেছে, এবং আমরা যেটা খোঁজ নিয়েছি যে ব্রহ্মপুত্রের পানি হাতিয়া পয়েন্টে 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য নদ নদী রয়েছে, ধরলার পানিও কিন্তু বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে তিস্তা নদী রয়েছে এবং দুধকুমর নদী রয়েছে, 4টি প্রধান নদীরই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু চরাঞ্চলের যে ঘরবাড়ি সেগুলো কিন্তু তলিয়ে গেছে। পাশাপাশি যে কাঁচা পাকা সড়ক, সেই সড়কও কিন্তু তলিয়ে মানুষের যাতায়াতের যে দুর্ভোগ, সেই দুর্ভোগে কিন্তু পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার একটি সড়কে, সেটি হলো যাত্রাপুর কুড়িগ্রাম সড়ক। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে কয়েকটি ইউনিয়নের মানুষ, বিশেষ করে চরাঞ্চলের মানুষও কিন্তু যাতায়াত করে, কিন্তু সেই সড়কটি একেবারেই তলিয়ে গেছে, এবং সেখানে কোনো যানবাহন চলাচল করছে না। অনেকেই নৌকায় করে এই সড়কটি পার হচ্ছেন, আবার অনেকেই পায়ে হেঁটে সেই সড়কটি পারাপার করছেন। তাদের অনেকেই গবাদি পশু, ছাগল নিয়েও কিন্তু তারা এই পার হয়ে আসছেন এই সড়কটি, কেননা যে বন্যা পরিস্থিতি, বন্যার পানি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এর ফলে কিন্তু পানিবন্দী মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামে এখন পর্যন্ত প্রায় 25,000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এবং যে দুর্ভোগ যেটি আমি দেখাতে চাচ্ছি যে দেখাতে চাচ্ছি যে আসলে মানুষ, নারী পুরুষ কিন্তু অনেকেই যারা চরাঞ্চলে বাড়ি, তারা কিন্তু চলে আসছেন, এবং তাদের গবাদি পশুগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম ও সিলেটের জকিগঞ্জ থেকে। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় চীন। ভারতের সঙ্গেও কাজ করতে আগ্রহী। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাপ টকে অংশ নিয়ে এমনটা জানায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকটও। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ সহ দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান চায়না রাষ্ট্রদূত। Honorable Prime Minister Sheikh Hasina's visit to China is highly anticipated by all walks of life in Bangladesh. This visit is expected to take the helm for the growth of the China-Bangladesh relationship for the next 5 years and even longer. China is actively persuading all parties involved in the Myanmar conflict to achieve ceasefire and engage in dialogue. So it is our proposal whether Bangladesh, which side they'll choose to help to build this Tista River is purely the sovereign rights by the Bangladesh government. So we're still waiting for the response. শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সেদিন পর্যন্ত জামিনে থাকবেন অন্য 3 আসামিও। বৃহস্পতিবার সকালে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। একই সঙ্গে আপিল শুনানি পেছানোর আবেদন করা হয়। এ নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে 14 আগস্ট পর্যন্ত আসামিদের জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দেওয়া হয়। ওই দিন পর্যন্ত মুলতবি করা হয় আপিল শুনানি। আদালত থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বলেন, সম্প্রতি সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর সব বক্তব্য তিনি নোট করেছেন। এসবের জবাব বহুবার দিয়েছি, এ নিয়ে আলোচনার কিছু নেই। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তো কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14ই আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন, এবং 14ই আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শ্রম আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় পঞ্চমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, তার সঙ্গে অন্য যে 3 জন আসামি রয়েছেন তাদেরও জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 14ই আগস্ট। ওই দিন আপিল শুনানি শুরু হবে এবং ওই দিন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। আজকে শুনানিতে কি হলো, বাদীপক্ষের আইনজীবী অর্থাৎ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান আমার সঙ্গে। আজকে তারা যে দুটি আবেদন করেছিল, একটি হচ্ছে যে আপিল স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছিলেন, আর একটি হচ্ছে আপিল শুনানিটি পেছানোর আবেদন করেছিলেন। আপনারা কি বলেছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকে তাদের দুটো আবেদন ছিল, জামিন, পার্মানেন্ট জামিন, আর প্লাস তারা 1 মাসের সময় চেয়েছে আপিল বিভাগে লিভ টু আপিল করবে 18ই মার্চ 2024 রায়ের এগেইনস্টে। আমাদের বক্তব্য ছিল 18ই মার্চের পরে ওনারা সিএমপি করতে পারতো, একটা স্টে চাইতে পারতো, ওনারা কিছুই চাননি। আমরা যখন আজকে হাইকোর্টের রায়ের জামিনে নকল দিয়েছি তখন তারা বলছে 1 মাসের সময় চাবে। যেহেতু তারা 1 মাসের সময় চেয়েছেন, আমরা বলেছি আদালতের বিবেচনা যদি আদালত মনে করে। আদালত আগামী 14ই আগস্ট পর্যন্ত ওনাকে সময় দিয়েছে। এর মধ্যে আপিল বিভাগের যদি কোনো আদেশ আনতে পারে তো ভালো, আদেশ আনতে না পারলে এটা শুনানি হবে আপিল শুনানির জন্য। আপনি ওনার যে জামিন 14ই আগস্ট পর্যন্ত ওনার জামিনে থাকবেন। আচ্ছা, আপনি শুনানির পরপরই গণমাধ্যমে এসে বলছেন যে তারা বাইরে এসে আদালতের বাইরে এসে গ্যালারি শো করছেন। এটি গ্যালারি শো বলতে আপনি কি বুঝেন? জি, দেখুন, আদালতে তারা খুব সুন্দরভাবে কথা বলেন, ভালোভাবে। ইউনূস সাহেব তো ব্যক্তিগতভাবে বসে থাকেন, যেহেতু উনি সাজাপ্রাপ্ত আসামি। এখানে এসে যেহেতু নতুনভাবে কথা বলেন, যেমন উনি বলল যে ভাগ্যিস ওখানে লোয়ার খাঁচা নাই আজকে। এখানে তো শ্রম আপিল ট্রাইব্যুনাল বা শ্রম আদালতে কখনো এই খাঁচা ছিল না, ওটা থাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, ডিস্ট্রিক্ট জাজ, স্পেশাল জাজের কোর্টে, সেগুলো ফৌজদারি আদালত। সেখানে আদালতের আদেশ পোতাকেই ফৌজদারি আপনার সেখানে লোয়ার খাঁচা করা হয়েছে। কারণ অনেক সময় খুব যারা দাগি আসামি তারা পালিয়ে যায় আদালত থেকে। আদালতের সেফটি, সিকিউরিটি এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য খাঁচা হয়েছে। ডক্টর ইউনূস এটাকে উপহাস করলেন। ডক্টর ইউনূস আদালতের এই কার্যধারাকে উপহাস করলেন। ভাগ্যিস আজকে লোয়ার খাঁচা এটা ছিল না। আমার সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুনছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বাদীপক্ষের আইনজীবী। তিনি আজকের ডক্টর ইউনূসের মামলার কার্যক্রম নিয়ে বলছিলেন। এই ছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রম আদালতে। সময় সংবাদে আরও থাকছে। সাইবার বুলিং সহ সামাজিক মাধ্যমে মানুষকে হয়রানির জন্য ফেসবুক, টিকটক দায়ী বললেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আলোচনায় বসতে বাধ্য করা হবে প্রতিষ্ঠানগুলোকে। কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় পরিবর্তন করবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির শুরুতেই সময় চান রিটকারীর আইনজীবী। বলেন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় আজ শুনানি করা সম্ভব নয়। পরে আপিল বিভাগ বলেন এটি আজ শুনানি হবে না। এ সময় প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে? এ সময় আবারও স্ট্যাটাস কো চাইলে আপিল বিভাগ মামলাটি আজ শুনবেন না বলে জানিয়ে দেন। সাইবার বুলিং, ডিপ ফেক ভিডিও বানিয়ে মানুষকে হয়রানির জন্য ফেসবুক, টিকটক, এক্স, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোকে দায়ী করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এআই যেভাবে ডিপ ফেক ভিডিও, ইমেজ এবং স্টোরি তৈরি করছে, এমনকি এখন একটা এআইকে আপনি যদি একটা স্ক্রিপ্ট বলে দেন তাহলে ভিডিও পর্যন্ত জেনারেট করে ফেলতেছে। তো এখানে আমার মনে হয় যে পুল অফ মেন্টাল হেলথ ফার্স্ট এইড প্রোভাইডার্স ফর আরবান, ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফর রুরাল, এই 3টা স্টেপে যদি করি তাহলে আমার কাছে মনে হয় এটা যথাযথ হবে। ট্রাক চুরি করে একটি গ্রুপ, বিক্রি করা হয় আরেক গ্রুপের কাছে। এবার সেই ট্রাক দিয়ে এক জেলার পণ্য অন্য জেলায় পৌঁছে দিতে দালালদের সঙ্গে চুক্তি করে তারা। পরে লোড করা পণ্য সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা। আন্তঃজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে 60 লাখ টাকার চোরাই পণ্য উদ্ধারের পর পুলিশ বলছে এই চোর চক্রের সদস্যরা যোগাযোগ করে ছিনতাই করা মোবাইল দিয়ে। গুগল রিজার রিপোর্ট।
8 জুন সন্ধ্যা কেরানীগঞ্জের কালিন্দী এলাকা মানহা মেটাল সার্ভিস নামক ঢেউটিন তৈরির কারখানা থেকে প্রায় 18 লাখ টাকার টিন বোঝাই করা হয় ট্রাকটিতে। কেরানীগঞ্জ থেকে টিনগুলো পাঠানোর কথা বগুড়ায়। ট্রাক চালককে চালানের কপি বুঝিয়ে দেন ব্যবসায়ী নুরনবী। চালক যাত্রা শুরু করে, তবে বগুড়া নয়, অন্য কোথাও। পরে ব্যবসায়ী নুরনবী জানতে পারেন টিনগুলো নিয়ে পালিয়ে গেছে চালক। পার্টি বলতেছে যে ভাই আপনি কি নাম্বার দিলেন, আমার এই নাম্বারটা বন্ধ। তখন আমি বললাম যে আচ্ছা আমি দেখতেছি। আমিও দেখলাম একই অবস্থা, নাম্বারটা বন্ধ। কেরানীগঞ্জ মডেল থানায় মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর 6 জেলায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের একটি গোডাউনে চোরাই পণ্য উদ্ধারে অভিযানে যায় পুলিশ। ট্রাক বোঝাই সেই টিনগুলো উদ্ধার করা হয়। বিভিন্ন টাইপের মাল লোড দিয়ে টিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য তারা এটা ভাড়া করে ট্রাকে তোলে। তাদের মূল উদ্দেশ্য থাকে যে তারা এই চোরাই মালটা নিয়ে বিভিন্ন জায়গায় দ্রুত অল্প দামে বিক্রি করে দিয়ে তারা এই চোরাই ট্রাকটা বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে তারা চলে যায়। একটি মামলা তদন্ত করতে গিয়ে বেনাপোল পোর্ট থানার আরেকটি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। 1 মাস আগে চুরি হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা 43 লাখ টাকার বিভিন্ন পণ্য সামগ্রীও চুরি করেছে এই একই চক্র। চোরাইকৃত সেই পণ্য উদ্ধার করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ওয়েল্ডিংয়ের মাল ছিল। সেই ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং বল যা অত্যন্ত দামি এবং সেটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কাজের জন্য যাওয়ার কথা ছিল পাবনাতে, কিন্তু সেটা যশোর থেকে এই চক্র ট্রাকে করে লোড করে নিয়ে তারা ওটা একইভাবে ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়ে সেটা হাওয়া করে দেয়। পুলিশ বলছে চক্রটি যোগাযোগ করে ছিনতাই করা মোবাইল ফোন ব্যবহার করে, ফলে তাদেরকে গ্রেফতার করতে গিয়ে বেগ পেতে হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। সরাসরি যাচ্ছে সেখানে। সময় মতো হবে, আমরা যখন সরকার আমাদেরকে বলবেন সেনুপাতে হবে। তেলের ব্যাপারে আমরা প্রতি মাসে চেষ্টা করছি এটাকে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে তেলে ডিজেল 1 টাকা কমেছে, বাট আমরা এখানে আমাদের যে সমস্যাটা হয়, অনেকে আমাকে প্রশ্ন করেন তেলের দাম কম, বাইরে ক্রুড অয়েল সেটা রিফাইন করে নিয়ে আপনার তো দাম কমাতে হবে। আমরা তো রিফাইন করে যতটুকু, তার থেকে প্রায় 70% তেল ইম্পোর্ট করতে হয়। আমার ইম্পোর্ট করা মানেই ডলার ব্যয় করতে হয়। ডলারের তারতম্যের কারণেই কিন্তু প্রাইসিংয়ের জায়গা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই যত কমে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা হলো আমাদের মূল বিষয়টা। কারণ এটা সরাসরি সব কিছুর সাথে জড়িত, ট্রান্সপোর্টের সাথে জড়িত, মানে খাদ্যের সাথে জড়িত, সব কিছু জানে। বিদ্যুৎও তাই। সরকার গত বছরে যে বিদ্যুতের ভর্তুকিটা রেখেছিলেন তার মোটামুটি জায়গায় আমরা টাকা পেয়েছি কিছুটা, সেটা আমরা বন্ড এবং ক্যাশে আমরা কিছুটা পরিশোধ করতে পেরেছি। এই বছরও একটা বড় অংশ, এই বছরও বেশ কিছু অংশে টাকা রাখা হয়েছে ভর্তুকি হিসাবে। আমাদের হয়তো আমরা যেহেতু আশাবাদী যে অন্তত গত বছরের সম্পূর্ণ টাকাটা পেলেও আমাদের মোটামুটি চলবে। একটা বড় ভালো দিক আছে যে আমরা তেলের থেকে বেরিয়ে আসতেছি। তেলের পাওয়ার প্ল্যান্টগুলো যেহেতু আমাদের বেজ লোডের পাওয়ার প্ল্যান্টগুলো চালু হয়ে গেছে, যেমন আদানিটা বেজ লোড হিসাবে আমরা ব্যবহার করতেছি, আমাদের পায়রা বেজ লোড হিসাবে ব্যবহার করতেছি, রামপালটা বেজ লোড হিসাবে ব্যবহার করছি, মাতারবাড়িও বেজ লোড হিসাবে ব্যবহার করছি। মাতারবাড়ি পূর্ণাঙ্গ বিদ্যুৎ আমরা নিতে পারবো জুন জুলাই, মানে সামনের বছরের, এই বছরের শেষের দিকের মধ্যে সব চলে আসবে। এগুলো আলটিমেটলি একটা বড় বিষয়। আর একটা হলো গ্যাসের ক্ষেত্রেও আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো নতুনগুলি করেছি, এদের এফিসিয়েন্সি লেভেল প্রায় 60%। এতে সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে ভারত। সকাল 6:07 বারবাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিদের বহনকারী বিমান। বিকেলে মুম্বাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হবে রাজস্বিক সংবর্ধনা।
দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড়। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল 4 দিন পর ফিরেছে আপন নীড়ে। দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয়ী বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বারবাডোস থেকে 16 ঘন্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট, হার্দিক, কোহলিরা। টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার 2 পাশে থাকা সমর্থকরা। বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন। হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা। কেক কেটে বরণ করে নেওয়া হয় 11 বছর পর আইসিসির কোনো আসরে শিরোপাজয়ীদের। হোটেল থেকে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান ক্রিকেটাররা। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল। বিকেল 5টায় মুম্বাইয়ের নরিমান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। সন্ধ্যা 7টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে 125 কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় চীন। ভারতের সঙ্গেও কাজ করতে আগ্রহী বললেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। বিপাকে 4 উপজেলার কয়েক লাখ মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। উত্তরে ফুঁসছে ধরলা। এবং শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 5বার বাড়ালেন আদালত। পরবর্তী শুনানি 14 আগস্ট। গ্রামীণ ব্যাংকের সব চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে বললেন নোবেলজয়ী। এই ছিল সময় সংবাদ। এরপর দেখবেন খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।